মন্ডলের ওপর হামলা হলো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মন্ডল জিন্দাবাদ, 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 সৌর্য মন্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ওই দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। সৌর্য মন্ডল জিন্দাবাদ, 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 সৌর্য মন্ডল জিন্দাবাদ, 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 দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ওই দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। সৌর্য মন্ডল জিন্দাবাদ, 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 সৌর্য মন্ডল জিন্দাবাদ, 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 দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দুষ্কৃতীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। সৌর্য মন্ডল জিন্দাবাদ। ও নীলপতি চলে আসুন। আরে আসছি যখন আমি বাড়ি যাইনি। সূর্যমণ্ডলের উপর হামলার প্রতিবাদে ওই সূর্যমণ্ডলকে সাথে নিয়ে মিছিলটা করার জন্য পরিষ্কার রাজনীতির মার্কাসটা তাড়াতাড়ি বুঝে যাবে সরি স্যার আজকে সমাবেশে সূর্যমণ্ডলের ভাষা অসাধারণ হয়েছে। দেখো মুখ্যমন্ত্রী সেদিন তখন সংগঠনের ভীষণ প্রয়োজন, যাই তো সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, যাই পারবে আমার অবর্তমানে সংগঠনকে নেতৃত্ব দেবে। আচ্ছা স্যার, যদি অপরাধ নারীদের একটা কথা বলেন, যদি অপরাধ নারীদের একটা কথা বলেন, হ্যাঁ, বলো, বলো। জানেন আজকে সমাবেশে সূর্যমণ্ডল বলছিল যে সে নাকি আপনাদের দেখানোর পথেই হাঁটছে। ওনার মতে সংগঠনকে আরো আক্রমণাত্মক হতে হবে। এই পচা গলা রাজনৈতিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে গেলে প্রয়োজনে জঙ্গি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা জনগণকে প্রতিনিয়ত বোকা বানিয়ে চলছে। গণ অভ্যুত্থানের বড় প্রয়োজন, অথচ আমরা শুধু রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে সামিল হচ্ছি, ভোট সর্বস্ব রাজনীতি করছি। আচ্ছা স্যার, এই বক্তব্যগুলিকে আপনি সমর্থন করেন? দেখো, তোর এই বক্তব্য আংশিক সত্য বলে কোনো না। বুঝলাম না স্যার। আরে বাবা, জঙ্গি আন্দোলন, সশস্ত্র বিপ্লব, সবই মিডিয়া বিস্ফোরণের সাথে তার যত অচল। আমাদের নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ব্যবস্থায় থাকতে হবে। তবে স্যার, আমি কি বলছিলাম, সূর্যমণ্ডলের উপর যে সাজানো হামলা হলো খুব সস্তা দামের নাটক হয়ে গেল না? কথাটা আমার নয় স্যার, ওই সূর্যমণ্ডলই বলছিল। রাজনীতিতে টিকে থাকতে গেলে না, এরকম করতে হয়। জানেন স্যার, আজকে আপনার সভায় পৌঁছানোর আগে সূর্যের মধ্যে অনেক ক্ষোভের আগুন দেখতে পেলাম। বলছিল গণ আন্দোলন করেই দল আজ ক্ষমতায় এসেছে। আপনি অর্থাৎ সুরঞ্জন চক্রবর্তী নিজে সেই আন্দোলনে পুরো ভাগে ছিলেন। দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, নিজের পরিবার পরিজনকে ছেড়ে সংগঠনকে নিজের সবটুকু দিয়েছে, এমনকি দিয়ে দেওয়া পারেন। সংগঠনও আপনাকে এক অভিসংবাদী জঙ্গি নেতা হিসেবে মেনে নিয়েছিল। বুঝতে পারছি না। যে স্যার ওনার যেখানে আপনার উদ্যোগে নির্বাচন বয়কট করা হয়েছিল। আরে বাবা, গ্রামে গ্রামে গিয়ে তো আপনারাই না নির্বাচনের নামে প্রহসনের বিপক্ষে প্রচার করতেন। তাহলে স্যার আজকে শুধু ক্ষমতা দখলের লড়াই কেন? আর কি বলছিল শোন? বলছিল আর কতদিন জনগণকে সারা জনগণের রাজনৈতিক ঘূর্ণাবতে পাক খেতে হবে। সুরঞ্জন বাবুদের রাজনৈতিক চিন্তাধারা এখন বস্তা পচা। এসব চিন্তাধারা যত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলা যায় না, ততই মঙ্গল। নাইলে মানুষের সত্যিকারের কল্যাণ সম্ভব না। ওর বেশি ভেবে ফেলেছিস তোমরা, বুঝছো? জানে এইসব কথা বলতে গেলে এখন জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ওইসব চিন্তা ভাবনা খুবই তত্ত্বগত, বাস্তব কিছু নেই। তাই জন্যই স্যার, তাই জন্যই আমার মনে হয় না যে আপনার পোশাকে একবার বসা প্রয়োজন আছে, ইমিডিয়েটলি বসা প্রয়োজন আছে। হঠাৎ কথা কেন মনে হলো তার মনে হলো স্যার, মনে হলো অনেক প্রশ্ন, জানেন অনেক প্রশ্ন, অনেক ক্ষোভ বিক্ষোভ মনে রয়েছে, তার অবশ্যই সমাধান প্রয়োজন আছে স্যার। তাই জন্য মনে হলো। আর কি বলছিল? বলছি
বলছিল বর্তমানে দল প্রমোটার আর কর্পোরেটরদের টাকায় চলছে, বাজারি পত্রিকা আমাদের হয়ে নিচ্ছে, তা আবার কর্পোরেটরদেরই স্বার্থে। দলের লোকেরাই প্রমোটারিতে সিন্ডিকেটেতে যুক্ত, বাকি তাদের মদত দিচ্ছে। এসব ওনারা মানতে পারছেন না স্যার। মানতে না পারলে কিন্তু পড়ার নেই, এটা মানতেই হবে। আরে বাবা, চাকরির অসফলতার কারণে যদি বেকার ছেলেরা ব্যবসা করে তাদের কোটি টাকা পায়, হ্যাঁ? আরে বাবা, আবাসন নির্মাণতা একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারে, বেকার ছেলেটা সাপ্লাই দিচ্ছে, সমস্যাটা কোথায়? হ্যাঁ, তাছাড়া এইসব কথা বলতে গিয়ে যদি এখন সুপরিস্থিতিতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যেটুকুনি চাকরি বাকরি হচ্ছে সেটাও তো বন্ধ হয়ে যাবে। সব বন্ধুটি তোমার সৌজন্য আছে। দেখুন স্যার, সেটাই ঠিক মানে বোঝা গেল না, কিন্তু আজকে ওর সাথে কথা বলে মনে হলো ভেতরে আগুন আছে। জানেন, যেন সেই যুবনেতা আপনি, দ্য গ্রেট সুরঞ্জন চক্রবর্তী, যার দাপটে পুলিশ সহ বিরোধীদের বুকে কাঁপন ধরেছিল, শাসক দলে যাকে সঙ্গে চলত। তুমি এসব কথা বলছো? তারও বলছি স্যার, বলতে বাধ্য হচ্ছি। জানেন, দলীয় সমর্থকরাও দেখলাম এই কথাই ভাবছে। দলের সৌর্য মন্ডলের অনুগামী সংখ্যা দিনে দিনে বাড়ছে। আচ্ছা স্যার, আজকে সমাবেশে এই বড় জনপ্লাবন, তার সবই সৌর্য মন্ডলের লোক। কালকে ওর উপর হাওয়া হামলায় জানেন সমর্থকরা বুঝছে, বিরোধীরা এবার বুঝতে পেরেছে যে সৌর্য মন্ডল তাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। দলের এই চাল মাটাল অবস্থায় স্যার অনেক জোরদার হাওয়া তুলে দিয়েছে সৌর্য মন্ডল। তাহলে ওদের পাশে মশাল চলবে, হ্যাঁ? কারো অভিজ্ঞতার কি কোনো মূল্য নেই? দল নিশ্চয়ই যে আজকালকার ছেলেদের ওপর নির্ভর করে নির্বাচনী পরিচালনা করা নিশ্চয়ই নেবে না তো, হ্যাঁ? শোনো, এদের রক্ত বড়, তাই এসব ঘটনার সিদ্ধান্ত বুঝেছো? এই কমাসের মধ্যেই দেখুন না, মাত্র এই কমাসের মধ্যে পার্টিকে ঢিকিয়ে ঢিকিয়ে চলা বুমো প্যাসেঞ্জার ট্রেন থেকে মেল ট্রেন বানিয়ে ফেলেছে। আর এখনকার রাজনীতি সেটাই না স্যার, ভোটের হার নেতার ওপর রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ নির্ভর করে। এই লাইনে জো জিতা वही सिकंदर और जो हारा वो तो गया। আর তাছাড়া স্যার বিগত কয়েকটা নির্বাচনী দেখুন, ভোটের বিপর্যয়ের পর থেকেই নতুনদের দায়িত্ব দেওয়ার দাবি শুরু হয়েছে, তাও আবার আমাদের দলের মধ্যে থেকে। তোদের পার্টি চেনা লোক, হ্যাঁ? কে চেনা লোক তোদের পার্টি? এই সব সুরঞ্জন চক্রবর্তী। আর সামাজিক ভাবি এর একটা বিহিত আমাকে করতেই হবে। কারণ বলুন স্যার। অনেকদিন সব সাধনা করা হয়, মানে স্যার মানে মা কালী হলেন গিয়ে তাও শক্তির অধিকারী, আর মা কালী সাধনা করতে হলে সব ছাড়া লাভ হয় না। হ্যাঁ, লাগাও ফোন মনটাকে, সময় মতো লাশ সাপ্লাই দেওয়া হয়, মেলা মা লাগাও ফোন। এই জন্যই স্যার, জানেন এই জন্যই আমাদের পার্টির লোকেরাই না গঙ্গাকে আপনার বাহাত বলে। মা বলছে বাহাত না বলে ডান হাত, বুঝেছো? ডান হাত। আগে না স্যার, ডান হাত দিয়ে তো মানুষ যত ভালো কর্ম করে, খাওয়া দাওয়া করে, পুজো আর্চা করে, তাই না? তাই না? একটা হাত দিয়ে তো যত কুকর্ম দুষ্কর্ম গুলো। ওটা করো। Yes, sir. হ্যালো, রঙ্কা? হ্যাঁ, সব ভালো, সব ভালো। আপনি এখানে আমার সাথে একটু কথা বলুন। স্যার, হ্যাঁ, ওঠা। ওকে একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, কখনো বুঝেছিস? এবার এক দিলে দুই পাত, এক ভোটের বৈতরণী পাত, আর দুই
কথায় বলে পথের কাটা যত তাড়াতাড়ি শুনে যায় ততই মঙ্গল। কঠিন কাজটা যত তাড়াতাড়ি উঠে ফেলা যায় ততই মঙ্গল। কথায় বলে এই নাগর আর শত্রুর শেষ রাখে। সৌর্য মন্ডলের মতো উঠতি নেতা যদি খুন হয়ে যায়, তার সহানুভূতির হাওয়ায় দলের পেটের রেখে আর সৌর্য মন্ডলের খুনের দায় সহজে বিরোধীদের উপর চাপিয়ে দেওয়া যায়। আমাকে কেউ সন্দেহই করতে পারে না। সাব্বাস স্যার, সাব্বাস। এই নেওয়ার মধ্যে সুরঞ্জন চক্রবর্তী 4.5 কিলোকে আপনাকে দলে চালক বলে বলুন। কিন্তু এখন কথা হচ্ছে ওইসব জায়গা আমার একটা নতুন কোনো আমার ভুলে যাবে কেন সে থাকবে পুরো আমার কাছে। দল দেখবে, জনগণ জানবে সে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সে না দেবে আমার কাছে সুন্দর দাঁড়িয়ে কিন্তু এরকম আসে বলে এমন কোনো একটা নাম আমরা তুলে দিতে হবে। হ্যাঁ স্যার, আমি চাচ্ছি। এই জন্যই বোধ হয় জানো, এই জন্যই বোধ হয় সন্তানের প্রয়োজন। কারণ ধরো এই জন্যই না, এই জন্য রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজন। স্যার, হ্যাঁ? বাইরে হ্যাঁ, দেখেন। দেখি, কে আপনি? কে তোমার ভেতরে ঢুকে আসলেন? রঞ্জন চক্রবর্তীর সাথে দেখা করতে চাই। এরকম ভাবে স্যার সাথে দেখা করা যায় না। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, বুঝলেন? আপনি এখন যান, পড়ানো তো কোনোদিন আসবে। কারণ আমি অনেক দূর থেকে কলকাতায় এসেছি। আমাকে আগে ফিরে আসতে হবে। আমি বেশি সময় নষ্ট করবো না। প্লিজ, বেশ, বেশ। আপনি এখানেই যাবেন না, ভেতরে আসবেন। দেখি আমি স্যারের সাথে কথা বলে। স্যার, একজন মহিলা এসেছেন বাইরে। আপনার সাথে দেখা করতে চান স্যার। হ্যাঁ স্যার। বাকি তো না স্যার, চিনতে পারিনি। অ্যাপয়েন্টমেন্ট তো নেই স্যার, কিন্তু রিকোয়েস্ট করছে ভীষণ ভালো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। বেশ। আচ্ছা স্যার, আমি বঙ্কার দিকটা একটু দেখবো, তাই না? হ্যাঁ, অনেকটা খবর রাখো, ওর সঙ্গে কন্ট্যাক্ট রাখো। অপারেশনটা সাকসেস হলে আমি খবরটা জানাবো। বেশ, বেশ। না, আপনি যেতে পারেন। চিনতে পারছে সুরঞ্জনদা? চিনতে পারছে? মনে করতে পারছেন না, তাই তো? না, আপনি ক্রিকেট ভালোবাসেন, তাই না? ক্রিকেট ক্রিকেটে মনে ভালো খেলা আছে নাকি? তা হঠাৎ ক্রিকেট না, বলছিলাম ফাস্ট বোলার বল করার জন্য যখন ক্রিকেট থেকে পিছন ফিরে হাঁটতে থাকেন, তখন সে খেলা ছেড়ে চলে যায়। মানে আপনি কি আমার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করতে এসেছেন? আরে না না, এমনিই বললাম। জেলার রাজনীতির উপর নির্ভর করে রাজ্য রাজনীতি, কিন্তু জেলার নেতৃত্ব কোনোদিন মেনে নেয় না। অবশ্য দেখুন, জেলার ভোটে জেলার সংগঠনই যে কোনো দল কিন্তু ক্ষমতায় আসে। না না, এটা কি বললো? এই তো আমাদের প্রথম নেতা সৌতমন্ড, সেই তো গ্রাম থেকে উঠে আসা ছেলে। জানেন, সবাই বলে সূর্য নাকি আমার আপনিও কি তাই মনে করে? আহা, আমি কি পার্টি শেষ কথা বলবে? রঞ্জনদা, আপনি একসময় তরুণ চলি নেতা ছিলেন, মনে পড়ে সে সময়ের কথা? গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতে দলের মতাদর্শ। করে ভুলে যাবো মধ্যবিত্ত ঘরে ছেড়েছিলাম, কলেজে পড়েছি, রক্ত আমার চারিদিকে সেসব আমি অসম্ভব আমাদের যন্ত্রণা তার থেকে বাঁচার পথ এইটুকুই রাজনীতি। হ্যাঁ, দল থেকে আমাকে সান্ত্বনার দায়িত্ব দেওয়া, আমার কাজ ছিল সান্ত্বনা আর লক্ষ্মণগুলোর প্রত্যন্ত গ্রামগুলো মানুষকে সংগঠিত করা, দলের মতাদর্শে দীক্ষিত করা, ছাত্র তৈরি করা। অর্থাৎ বদলে সরতে পাকানো, তাই তো? হ্যাঁ, ওই আর
দল ক্ষমতায় এনে তাদের সমস্ত রূপ মগজে আনতে চায়। কি করবো, কত তো আমাদের কাছে কিছু ছিল না। স্বপ্ন পূরণ করতে প্রয়োজনে পথের কাঁটা শরীরের মতো ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের একটা অঙ্গ। মানে কি বলুন তো আপনি, যে পাঠিয়েছে আপনাকে? আপনি কিন্তু জনপ্রতিনিধি, তো আপনার সঙ্গে দেখা করার অধিকার তো সকলেরই রয়েছে। আপনি জানি, কিন্তু আপনি শুনে না জানলে আমিও আপনার চারপাশে ভিড় থাকা মানুষগুলোর মধ্যে সাধারণ একজন। আরে বাবা, তাও আপনার নাম কিছু হয়। অমলা, কমলা, বিমলা, সত্যবতী, সুন্দর সত্যবতী, সত্যবতী বক্তা। মানে সেই যে সুন্দরবনের সত্যবতী বক্তা তার স্বামী আর 4-5 জন সঙ্গী সাথীদের নিয়ে করস থেকে কাঁকড়া ধরতে গিয়েছিল। সত্যবতীকে বাগে পড়ে বাঘ যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল, আর সঙ্গী সাথীরা ঝাঁপিয়ে পড়ে থেকে বাঁচানোর জন্য শুরু হয় বাঘের সঙ্গে লড়াই। একসময় বাঘ সত্যবতীকে ছেড়ে দিয়ে, কিন্তু তার আগে চারপাশে প্রচারা নদীর জলে চারপাশে নজরহীন অবস্থায় পড়ে থাকে। আমাদের সত্যবতীকে নিয়ে তার স্বামী যখন নৌকায় ফেরে, তখন সত্যবতীর স্বামী বলেছিল, শুধু সত্যবতীকে ফিরিয়ে নিয়ে গেলে চলবে না, সত্যবতীর জন্য যারা লড়াই করেছে তাদের সারাদিন আমাদের বহন করে নিয়ে এসে অন্য নৌকায় তারপর নিজের নৌকা ফিরেছে দেখে সত্যবতী নেই। আপনি তুলে খাপড়ে দিয়ে বসেছিল। সুযোগ বুঝে সে আবার সত্যবতীকে তুলে নিয়ে গেছে। সত্যবতীর স্বামী তার নিজের স্ত্রীর জীবন বিপদে পড়েও অন্য স্বামীর পাশে দাঁড়িয়েছে। আহতরা নিজের নিজের মনে ফিরে আসতে পারত। কি বলুন তো? তারপর থেকে যখনই আমরা বক্তৃতা শুনতাম মুহূর্ত আমরা বাচ্চা হচ্ছে স্কুলের সময় থেকে বাদ দিয়ে আমরা হয়তো সব সময় আমরা সংগঠনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানোর সহ সব রকম কাজে আমরা সঙ্গী হতে কিন্তু কোনো ডাইরেক্ট একসাথে আপনার মাঝে সঙ্গে হতে আমি বুঝতে পারছি না আপনি কি উদ্দেশ্যে এসেছেন। আপনার একচুয়াল বক্তব্যটা কি বলুন তো? দেখুন, আমার কিন্তু সময়ের মূল্য আছে। অবশ্যই সময় কিভাবে মানুষকে পরিস্থিতিকে বদলে দেয়, তাই না সুরঞ্জন দা? সেটাই স্বাভাবিক, পরিবর্তনই সমাজের নিয়ম। তাছাড়া আপনি আপনি ঠিক কি উদ্দেশ্যে এসেছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনার বক্তব্য পরিষ্কার করে বলুন। বাবা ছিলেন মাকে স্বনির্ভর গোষ্ঠীতে কাজের ব্যবস্থা আপনি করে দিয়েছেন। সেই সূত্রে আমাদের বাড়িতে ছিল আপনার অবাধ যাত্রা। সময় সুযোগ পেলেই আপনি আমাকে আদর করতে চলে আসতেন আমাদের বাড়িতে। শ্রাবণী, কেউ কাউকে কোনোদিন ভালোবাসার কথা মুখ ফুটে বলে একসাথে কাজ করতে করতে আমরা একে অপরের কাছাকাছি চলে এসেছিলাম। মনে ছিল প্রত্যয়, আর একে অপরের প্রতি আমরা মানে কাকু কাকিমা বাবা মা সবই জানতেন, জানারই কথা। সব বুঝেও তাদের না বোঝার ভান করে থাকতে, কারণ এক তাদের চোখ ছিল পুলিশ শাসক দলের রূপে কাপড় ধারানো কাকুকে বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এমন সব কাপড় গাড়ি পাচ্ছিল। প্রতিবাদ করার পরদিন সকালেই হয়তো পুলিশের দাঁড়ালা হবে অথবা অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগে রাস্তার ধারে প্রতিবাদীর লাশ পাওয়া যাবে। যাই হোক না কেন, মৃত্যুদণ্ড তাকে আটকায় না। দলনেতার বিরুদ্ধে বিরোধিতা করার শাস্তি ওই একটা। স্টপ স্টপ প্লিজ ডিসকাশন।
তোমার পরিস্থিতি সব জানি। আসলে আসলে বাবা মা তুমি চাকরি না। তুমি আমাকে ভাষা বুঝতে পারছো না, আমি তো বলেছি সব ঠিক করে দেবো। এর তো কি হচ্ছে? আসলে বাবা মা পরিস্থিতিটা শহরের মতো নয়, শহরের ব্যাপার। আমি সংশোধন করি এই রন্ধন কারাচ্ছ হয়। তারপর ভেঙে পড়ে গেলে আমাদের গায়ে বাস করতে হয়। আমার কথাটা কথা সামনে পার্টি এখন কত মানুষের রক্ত ফেলে গেলে আমাদের তারপরে তোমার এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে এখন তাহলে আমি কি হবে সুরঞ্জিতা? আমি তো বলেছি চিন্তা করো মা বলছিল আমাদের গ্রামের মন্দিরে করে বিয়ে না। এরকম একটা কুসংস্কার কথা ভাবলে কি করবে আমাদের বাচ্চাটা ভাবতে তো করি না দেখো আমাদের ভক্ত ভক্ত আমাদের লোককে বুঝতে দেওয়া হবে। এই সময় তুমি তোমার এই তুচ্ছ ব্যাপার নিয়ে এত সার্থক এই মহান নেতার জীবন সঙ্গিনী হওয়ার জন্য কি আমি আদৌ যোগ্য? ভালোবাসার পুরুষের ইচ্ছের বিরুদ্ধে কি করে যাব? অনেকদিন সিদ্ধান্ত নিলাম অনাগত বাচ্চাটাকে শেষ করে দেব। কিন্তু কথা বলে আসলে লাভ জানো এই রাতে এলাকায় চিংড়ি তল্লাশি চালানো হঠাৎ আমার ঘরের দরজায় ঠক 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 করছে। দরজা খুলো, থানা থেকে আসছি। আরো অনেকে ধরা পড়বে। শুনেছিলাম সে লোকাকে অমানসিক অত্যাচার চলছে। আপনাকে সহজে আপনার চিহ্নকে পৃথিবী থেকে মুছে দিতে দেব না। বীরবলের স্বপ্নকে সে বড় হবে তার বাবার আদর্শকে সামনে রেখে। বাবা মায়ের অনুনয় বিনয় ধমক শাসনিত অনার রইলাম যে সিদ্ধান্ত। বলছো যা বলি সত্যি বড় বোকা, বড় আবেগ চলছে। আমাকে জামাইকে মাসির বাড়িতে পাঠিয়ে দেওয়া। সবাই জানে আমি সুন্দর স্বামী পাবো। সংসারের জন্মদিন শুরু হলো একাকী মায়ের লড়াই। শুরু করে ঠোঙা বাড়িয়ে সেলাই করে কোনো রকমে দিন গুজরাট করতাম। ততদিনে অবশ্য খবর পেয়েছি পরিবর্তনের জোয়ারে জেল থেকে ছাড়া পেয়ে ক্ষমতার অলিন্দে পা রেখেছে সুরঞ্জন চক্রবর্তী। শালতলার সামান্য রাজনীতি ছিলেন হয়ে উঠেছিলেন রাজ্য রাজনীতির অভিসম্পাদী চাণক্য। এতদিন পরে তুমি তোমার সংসারের যাতে ইলেকশনের আগে আবার যায় তারিখ সেটানো যায় ভুল করছে ভিত্তি পরিচর্যা আর প্রয়োজন হবে। বেশ বেশ তাহলে কারণ তার চাকরি বাকরি লাগে বলতে পারো তারা তো তোমাকে আরো কিছু ছেলে আমার প্রয়োজন ওর শরীরে যখন আমারই রক্ত হয়েছে বললাম তো আপনার সাহায্যে তার আর কোনো প্রয়োজন হবে না। তাহলে তাহলে কিসের জন্য আসা এখানে শুধুই স্মৃতি রোমন্থন রক্ত রক্ত বড় অস্ত্র জিনিস জানেন সুরঞ্জন না? মানে সে কথা বলবে সে চিনিয়ে দেবে তার জাত গোত্র কুল। মানে আপনার কখনো আমার কথা মনে পড়েনি? আরে, মনে পড়েনি তা নয় আমি আমি খবর পেয়েছিলাম তুমি রাজনীতি ছেড়ে দিয়েছো তাছাড়া দল ক্ষমতা আসার পর আমার ব্যস্ততা এত বেড়ে গেছিল যে একটু আগেই বলেছিলাম না ফাস্ট বোলার বল করার জন্য যখন ক্রিজের দিকে পিছন ফিরে হাঁটতে থাকে তখন কি সে খেলা ছেড়ে চলে যায় সুরঞ্জন না? সে
ফিরে আসে পূর্ণ